যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারী সহ 2 জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ট্রাম্প আহত হলেও কী ধরনের আঘাত পেয়েছেন তা এখন স্পষ্ট নয়। এদিকে ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায় ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে। এক বিবৃতিতে তার ক্যাম্পেইন সংস্থা জানিয়েছে তিনি ভালো আছেন এবং স্থানীয় হাসপাতালে পরীক্ষা চলছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে এখন পর্যন্ত? ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা গেছে? আপনি যেমনটা বলছেন যে ট্রাম্পের অবস্থা এখন ভালো আছে এবং তিনি তার চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তাৎক্ষণিক একটি হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে এই এই এমন ন্যাক্কারজনক হামলাকারী স্থান যুক্তরাষ্ট্রে নেই। যুক্তরাষ্ট্র কোনো সহিংসতাকে বিশ্বাস করে না এবং এটাকে সবাই নিন্দা জানানো উচিত। এবং আপনি যেমনটা বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে পেনসিলভেনিয়া অর্থাৎ নিউ ইয়র্কের ঠিক পাশের যে অঙ্গরাজ্য, এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার বা সড়ক পথের দূরত্ব, সেখানে আজকে র্যালিতে তিনি বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ করে একটি গুলির আওয়াজ শোনা যায় এবং এরপরে ট্রাম্প মঞ্চের নিচে বসে পড়ে এবং তার সিক্রেট সার্ভিসের লোকেরা তাকে ঘিরে ধরে এবং তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিক্রেট সার্ভিস তার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে নেয়। তবে এর আগেই গাড়িতে তোলার আগেই ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে জনতাকে দেখান এবং তখন কয়েকটি ছবিতে দেখা যায় ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প তিনি কয়েকটি ছবি তার এক্সে যে আপলোড করেছেন, সেখানে দেখা গেছে ডান কান এবং গাল বেরিয়ে রক্ত বই পড়ছে এবং এটি বলছে যে যুক্তরাষ্ট্র কোনো সহিংসতা কোনো কিছুকে ট্রাম্পের জনপ্রিয়তাকে পিছিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। এবং আপনি যেমনটা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা জানানোর পাশাপাশি তিনি আসলে ট্রাম্প নামটি উল্লেখ করেননি। তিনি উল্লেখ করেছেন ডোনাল্ড এখন ভালো আছে, তার চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং তিনি চেষ্টা করছেন ট্রাম্পের সাথে সরাসরি কথা বলার জন্য। তিনি তার চিকিৎসকের সাথে কথা বলে তিনি যখন কথা বলার সুযোগ পাবেন তখনই তিনি কথা বলবেন, সেটা রাত্রি হোক। এবং তিনি সিক্রেট সার্ভিস সহ FBI সহ বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আপনি যেমনটা বলেছেন যে হামলাকারী বন্দুকধারী সহ 2 জন নিহত হয়েছে, তবে তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি অথবা পুলিশ কিংবা কোনো সংস্থা তাদের পরিচয় জনসম্মুখে সাংবাদিকদের জানাননি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ট্রাম্পের যে বর্তমান বাসস্থান ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর, তিনি বিষয়টির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে দুষ্কৃতিকারীরা এবং ট্রাম্প বিরোধীরা ট্রাম্পকে কারান্তরীণ করতে চেয়েছিলেন, কিন্তু সেটি করতে না পেরে এখন তাকে প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রে হামলাকারীদের কোনো স্থান নেই এবং হোয়াইট হাউস বর্তমান যে ডেমোক্রেটের যে মেজরিটি লিডার চাক শুমার, তিনি বিষয়টির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে এটি কোনো রাজনৈতিক সহিংসতা নয়, একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার সাথে কোনো দল বা গোষ্ঠী জড়িত হতে পারে না, এই বিষয়টিকে সবাই নিন্দা জানানো উচিত। এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়টির নিয়ে তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা FBI। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। SM সোলাইমান জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। 24 ঘন্টার মধ্যে মামলা তুলে নেওয়ার আলটিমেটাম কোটা সংস্কার আন্দোলনকারীদের। তাদের হুঁশিয়ারি, পরিস্থিতি ঘোলা হলে এর দায় সরকারের। দাবি আদায়ে আজ সকালে গণপদযাত্রা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে তারা।
এদিকে ছাত্রলীগের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে, কিন্তু পেশাদার আন্দোলনকারীরা বাড়াচ্ছে জনদুর্ভোগ। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে হয়েছে বাংলা ব্লকেট কর্মসূচি। এতে গেল সপ্তাহে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বাড়ে ভোগান্তি। এরই মধ্যে কোটার বিষয়ে আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। এছাড়া নতুন করে মামলা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে তারা। রোববার সকালে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে হবে গণপদযাত্রাও। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। অন্যদিকে বিকেলে মধুর ক্যান্টিনে আরেক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে, তবে পেশাদাররা আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করে বাড়াচ্ছে জনদুর্ভোগ। নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রাখার চেষ্টা করে, বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে। এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিকভাবে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা একটি গোষ্ঠীর রয়েছে, তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সচেতনভাবে লড়াই চালিয়ে যাবে। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রোববার জেলা পর্যায়েও স্মারকলিপি দেবে আন্দোলনকারীরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন উদ্দেশ্যে কেউ কেউ অনুপ্রবেশ করছে বলে সন্দেহ ডিবির প্রধান হারুনুর রশিদের। এরই মধ্যে রাজধানীর শাহবাগে পুলিশের কাজে বাধার গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত অনেককে আসামি করে মামলা হয়েছে। এরপরই হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে ডিবি। কোটা সংস্কারের দাবিতে গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভের সময় ভাঙচুর করা হয় পুলিশের একটি বিশেষায়িত গাড়ি। এই ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলার এজাহারে পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করে আন্দোলনকারীরা। হামলায় সব মিলিয়ে ক্ষতি হয় ৫ লাখ টাকার। সরকারি কাজে বাধা, গতিরোধ, পুলিশকে আক্রমণের অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলায় যেটা যৌক্তিক আমরা সেটাই করব। বিক্ষোভের সময় হামলা হয় গণমাধ্যম কর্মীদের উপরও। মামলার পরে আন্দোলনকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। কোটার বিষয়টি বর্তমানে আদালতে আছে, তাই এ নিয়ে রাস্তায় আন্দোলন অযৌক্তিক বলছেন ডিবি প্রধান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যয় স্কিম এই বছর নয়, 2025 সালে চালু হবে। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আলোচনা ফলপ্রসূ দাবি করলেও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছুই জানাননি শিক্ষক নেতারা। এদিকে কোটা নিয়ে আন্দোলনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বদলাতে পারে না বলে জানান কাদের। ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই একে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পালন করেন অর্থ দিবস, পূর্ণ দিবস কর্মবিরতি। সমস্যার সমাধানে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন 13 শিক্ষক প্রতিনিধি। পরে শিক্ষক নেতারা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের 2024 সালের 1 জুলাই থেকে প্রত্যয় স্কিমের যোগদানের তথ্য সঠিক নয়। এটি কার্যকর হবে 2025 সাল থেকে। 24-25 যে পার্থক্যটা আছে, সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ সেটা আসলে 2025-এর পয়লা জুলাই, সেটা তাদেরকে নিশ্চিত করা। বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে,
এটা আলাপ আলোচনার বিষয় আছে। এ সময় কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই পদ্ধতি সংস্কার রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না। আইনের আওতার বাইরে গেলে তো শব্দটা উই ক্যানট ডু দ্যাট। এছাড়া সরকারি চাকরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই কোটা থেকে সবচেয়ে কম নিয়োগ হয় বলে দাবি ওবায়দুল কাদেরের। আপিল বিভাগের রায়ের আগে কিছু বলব। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা সহ সব ক্ষেত্রে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রগতি অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পেশাদার বা দক্ষ ফুটবলার নয়, ব্যাংকারদের পায়ের জাদু বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এনে দিয়েছে উৎসব মুখর পরিবেশ। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। খেলা শেষে বিজয়ী ইসলামী ব্যাংক পিএলসি এবং বিজিত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। তৃতীয় বিজয়ী দল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। এ সময় ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। কামাল জামাল দুজনেই ক্রিকেট, ফুটবল, হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করত। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলোর দিকে আরও যেন সবাই মনোযোগী হয়। সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি। সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি, সবগুলি একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। ক্রীড়া সহ সব অঙ্গনে দেশের অগ্রগতি অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে বিত্তশালীদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অপরাধ কমাতে সীমান্ত রেখা থেকে দেশের ভেতরে 10 মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণা সহ সংসদকে 4 পরামর্শ দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতের একটি বেঞ্চ এক মামলার রায়ে এই পরামর্শ দেয়। শনিবার 11 পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। পরামর্শে বলা হয়েছে, সীমান্ত রেখা থেকে 8 কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা এবং সমান থাকবে। এই 8 কিলোমিটারের সব জায়গা দূর থেকে স্পষ্ট দেখা যাওয়া জরুরি। পরে এই রায় ও আদেশের অনুলিপি অধস্তন আদালতের সব বিচারক, জাতীয় সংসদের সব সদস্যকে ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়। 8 বছরে 400 কোটি টাকারও বেশি খরচ করেও কোনো সুফল মিলছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে। উল্টো এখন কর্মকর্তারা বলছেন, ভ্রূণ স্থানান্তকরণের মতো প্রযুক্তিবিদ নেই দেশে, তাই সাফল্য আসেনি প্রকল্পটিতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তকরণ বা AIET প্রকল্পে এমন হরিলুটের কারবার ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। আগের 2 ধাপে 150 কোটি টাকা খরচের পর AIETর তৃতীয় পর্যায়ে কাজ শুরু হয় 2016 সালে। প্রায় 512 কোটি টাকার প্রকল্পটির লক্ষ্য ছিল দেশে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তকরণ প্রযুক্তি প্রতিষ্ঠা আর উন্নতমানের ষাঁড় গরু দিয়ে কৃত্রিম প্রজননে গতি আনা। এজন্য 3টি আধুনিক ল্যাব স্থাপনেরও কথা ছিল।
সরজমিনের সাবার ল্যাবে গিয়ে দেখা যায় ভবন তৈরি হলেও কেনা হয়নি যন্ত্রপাতি, দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগও। একই অবস্থা চট্টগ্রাম ও রাজশাহীর ল্যাব দুটিরও। অথচ গেল জুনেই শেষ হয়ে যায় প্রকল্পের মেয়াদ। প্রকল্প সংশ্লিষ্টরা এখন বলছেন প্রকল্পের মূল অনুষঙ্গ পরীক্ষাগার ভবনই বুঝে পাননি তারা। না, এখনো ফাংশন তো এটা দায়িত্বই বোঝা যায় না। পিরিয়ড শেষ হতে পারে, কিন্তু আমরা তো এটা কার্যক্রম এখনো আমরা কি ল্যাব থেকে উঠতে পারছি? আমি তো পুরাতন ল্যাবে নতুন ল্যাবে যাব নাকি? আমাকে যাইতে হলে তো আপনাকে বুঝাই দিতে হবে নাকি যে এই যে আমার কাজ শেষ। সব অর্থ খরচের পর প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সন্দিহান খোদ প্রকল্প পরিচালক। প্রথম যে ভ্রূণ স্থাপন করা হয় সেটি আফটার 60 ডেজ সেইটি অ্যাবর্শন হয়ে যায়। এই কাজটি সাকসেসফুল করতে গেলে মিনিমাম 1 সেট সমমানের বিজ্ঞানীর দরকার। হয়তো 10 জন সমমানের বিজ্ঞানী লাগবে, যেটা এখনো আমরা অ্যাফোর্ড করতে পারিনি। দেশে বর্তমানে সনাতন পদ্ধতিতে কৃত্রিম প্রজনন ব্যবস্থা চালু আছে, যাতে 50% ফল পাওয়া যায়। আর শতভাগ ও নিশ্চিত ফলের আশায় সরকার ভ্রূণ স্থানান্তরকরণের জন্য এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি নিয়েছিল বলে জানান কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, ফরিদপুরে পানি সম্পদ অধিদপ্তরের ভ্রূণ স্থানান্তর প্রকল্পের কোনো কার্যক্রম আছে কিনা, কি জানা গেছে? ফরিদপুরের ভ্রূণ স্থানান্তর যে কৃত্রিম প্রজনন যে কার্যক্রম AIET প্রকল্পের যে কার্যক্রম, সেটা ফরিদপুরে 2019 সালে নগরকান্দা উপজেলার তালমা দুগ্ধজাত যে উন্নয়ন কেন্দ্র, এখানে 10 একর জায়গার উপরে আমরা দেখতে পাচ্ছি যে 10টি গরুর শেড, বিভিন্ন ধরনের বুল লালন পালনের 10টি শেড নির্মাণ করা হয়েছে। এখানে একটি ভবন, টেকনিশিয়ানদের জন্য একটি ভবন নির্মাণ আছে। এছাড়া গরু লালন পালনের জন্য তাদের গবাদি পশুর খাবার, খাদ্য সামগ্রী রাখার জন্য যে গোডাউন বা টিনের যে খড়ের শেড, এই সব প্রকল্পের যে কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে যে এখানে আমি যদি দেখাই যে 10টি শেডে এখন পুরোপুরি নির্মাণ আছে। এর মধ্যে 2টি শেডে এখানে 20টি বাল্ব যেটা বলে অর্থাৎ সার এবং 13টি কাপ অর্থাৎ ছোট বাছুর এখানে লালন পালন হচ্ছে। আর এই আমি কথা বলেছি এই প্রকৌশলী এবং এই AIET প্রকল্পের এখানে ফরিদপুরের যে দায়িত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মেজবাউদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন যে আমরা এই প্রকল্পের যে কার্যক্রম, এই কার্যক্রমটা আমরা এখন পরিচালনা করছি এভাবে, কিন্তু গত 30শে জুন এই প্রকল্পটি বন্ধ হয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যেহেতু প্রকল্পটি বন্ধ হয়েছে তাহলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি হবে। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যেহেতু এখনো পর্যন্ত আমাদেরকে সেই ধরনের নির্দেশনা দেননি, তবে আশা করা যাচ্ছে হয়তো রাজস্বের মাধ্যমে তারা এই প্রকল্প পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে। আমি কথা বলেছি ফরিদপুরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার SK আশজাদ সাথে। তিনি বলেছেন যে এই প্রকল্প 2019 সালে ফরিদপুরের নগরকান্দার তালমায় 10 একর জায়গার উপরে শুরু হয়। সেখানে শেড এবং ভবন নির্মাণ হয়েছে, কিছু যন্ত্রপাতি এসেছে, কিন্তু কোনো টেকনিশিয়ান এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। যে কারণে এই যে কৃত্রিম প্রজননের যে কার্যক্রম, যে ভ্রূণ স্থানান্তরের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখনো পুরোপুরি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। যে কারণে এই প্রকল্পের আশার আলো বা সুফলভোগী যে খামারিরা আছে তারা ভবিষ্যতে কি ধরনের সুফল পাবে সেটা এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তবে আশার বাণী দেখিয়েছেন যে কর্মকর্তারা যে না, এটা যদি রাজস্ব থেকে চলমান থাকে তাহলে হয়তো ভবিষ্যতে এই যে শতভাগ কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তরের যে কার্যক্রম সেটা সম্ভব হবে। এই ছিল ফরিদপুরের কৃত্রিম প্রজনন। ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। শুক্রবারে 3 ঘন্টার অতিবৃষ্টি 24 ঘন্টার বেশি সময় ভুগিয়েছে রাজধানীবাসীকে। দীর্ঘ সময় ধরে জলজটের কারণ হিসেবে অংশীজনদের সমন্বয়হীনতাকে দুষছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আর খাল দখলকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন উত্তর সিটির কর্মকর্তারা। শুক্রবার সকালে 3 ঘন্টার ভারী বর্ষণে ডুবে যায় রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, ধানমন্ডি, আজিমপুর, মতিঝিল সহ অনেক এলাকা। সড়কে হাঁটু পানি থেকে কোমর পানিও দেখা যায়। শনিবার এই ভোগান্তি রয়ে যায় কিছু এলাকায়। মতিঝিল এলাকায় পানি নামতে দুপুর গড়ায়।
তবে বকশীবাজারের দুর্ভোগ পিছু ছাড়ে না। স্থানীয়দের শঙ্কা, পানি পুরোপুরি সরতে আরও একদিন লাগতে পারে। আমরা যখন দেখেছি পলিথিন, তারপর চিপসের খোসা, তারপর পানি বোতলগুলো, সেগুলো গিয়ে কিন্তু আমাদের ড্রেনেজের জায়গায় পানিগুলো পাস হবে, সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন, সিটি কর্পোরেশনের সঙ্গে বিভিন্ন অংশীজনদের সমন্বয়হীনতা রয়েছে। এতে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন নগরের মানুষ। আমাদের অনেকগুলা কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু সমন্বয়ের কিছু বিষয় আছে, সেগুলো আরও সুসমন্বিতভাবে করা উচিত। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকে দিয়েছে। উত্তর সিটির কিছু এলাকায় পরিদর্শনে নামেন কর্মকর্তারা, জানান খাল দখল সহ নানা কারণে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তা, এটা আসলে একটা লং স্ট্যান্ডিং ইস্যু আর কি। তো আপনারা জানেন যে সিটি কর্পোরেশন ঢাকার 29টা খাল ডিমার্কেশনের কাজ শুরু করেছে এবং আমাদের ডিমার্কেশনের পরবর্তী পদক্ষেপে হবে খালগুলোকে এক্সকাভেট করা। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, এই ভোগান্তি ঠেকাতে নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও যথাযথ বাস্তবায়ন হয়নি। গত 4 বছরে সিটি কর্পোরেশনের কাছে যখন ড্রেনেজ সিস্টেমটার দায়িত্ব গেল, তারপর থেকে তারা রেগুলার কিছু কাজ করেছে, যেমন খালের উপরের স্তরের সারফেসে যে ময়লাগুলো আছে সেই ময়লা পরিষ্কার করা। এই সকল কাজেই মূলত বাজেটটা খরচ হয়েছে, কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তেমন কোনো অগ্রগতি সেখানে নাই। জলাবদ্ধতা নিরসনে শুধু নগর কর্তৃপক্ষ নয়, সাধারণকেও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে থাকায় সুনামগঞ্জের কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। 3 দফা বন্যায় বিপর্যস্ত সিলেটের 13 উপজেলা থেকে ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে জেলায় এখনও পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন 9000 বানভাসী। গড়দর অবস্থা তো প্রচুর দিকে আমরা ভাঙ্গি ডিঙ্গি গেছে, গীত না আসছে বাসন বাসন দিতে বাজে শক্ত তো বন্যা লিয়া গেল স্থানীয়। আমরা খুব অসুবিধা করি, বাচ্চা চলে থাকি আর বুঝছো না, সরকার তো কোনো হানি বিনিও পাই না। রাত থেকে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে পানি কমছে, তবে ভাটির দিকে পানি নামায় বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় তাহিরপুর সুনামগঞ্জ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘস্থায়ী বন্যায় জীবিকা সংকটে পড়েছে সাধারণ মানুষ। 2-3 হাত বাড়ছে না, আবার 2-3 হাত কমছে, আবার আপনার মনে করেন আর্ধেক বাড়ছে। ভাড়ার পথে মনে কখনো বর্তমানে গদ্দরের মতন আছে। গরু তো মনে করেন খের যেটা আছে, দ্বিতীয় বন্যা একবারে নষ্ট করে আছে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নতুন করে বাড়ছে দুধকুমার ও ধরলা নদীর পানি। জেলায় পানিবন্দী 1 লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। খাট তলে গেছে, 4 করে পেটকের উপরে খাট থুছি, তা ওই ডাসা ডাসা পানি কোনো মতে এত বসি থাকি। গরু আছে বাড়ির তলে গেছি, গরু ধরি বান্ধত আসছি আর কি। জামালপুরে কমেছে যমুনার পানি, তবে জেলার 2.5 লাখ মানুষ এখনো বন্যা কবলিত। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। নাই কামাই অনেকেই করতে আছে, ঘরে একবার সাফ করে আবার পানি ওঠে, আবার অনেক ঝামেলার মধ্যে আছে। বাথরুম টাথরুম মনে করেন যে কিছুই নাই, খুবই কষ্ট হয়ে গেছে, তলায় গেছে গা। এখন যাই হোক মনে করেন ওইভাবেই আছি, কষ্টই আছি। এদিকে রাজবাড়ীর দৌলতিয়া পয়েন্টে শনিবার সকালে পদ্মা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আসলে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কমে যাওয়া, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে সিলেটের যে নদ নদীর পানি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কমছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো
সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই যে বৃষ্টিপাতের যে বর্তমানে যে বৃষ্টিপাতের ধারা সেটি যদি অব্যাহত থাকে, পাশাপাশি ভারতের মেঘালয়ে বিশেষ করে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যেই অবসান হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে সিলেটের 13টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এর বাইরে 200টিরও মতো আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত প্রায় 8,500-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছেন এবং যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা, শুকনো খাবার সরবরাহ করা, অনেক ক্ষেত্রে রান্না করা খাবারও কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং যে সকল জায়গা থেকে পানি একদম নেমে গেছে সে সকল এলাকায় মানুষের ভোগান্তি কিন্তু একদমই কমেনি, বরঞ্চ মানুষের ভোগান্তি কিংবা সে সকল এলাকায় বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সিলেটের 13টি উপজেলারই গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা খামারি রয়েছেন তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারা প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় কিন্তু তারা বন্যায় কবলিত হয়েছেন এবং তারা বলছেন যে এই পরিস্থিতি থেকে তারা ঘুরে দাঁড়ানোটা তাদের ক্ষেত্রে অনেকটাই অসম্ভব হবে যদি না সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা না হয়। সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেটে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, এই বিষয়ে সার্বিক তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। 14 বছরে প্রায় 1100 কোটি টাকা ব্যয়ের পরও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে নিস্তার মিলছে না সিলেট নগরবাসীর। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এর পেছনে অপরিকল্পিত উন্নয়ন, খাল দিঘি ভরাট করা এবং সুরমা নদীর খনন না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই কয়েক দফা জলাবদ্ধতার শিকার সিলেট নগরীর মানুষ। আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশাপাশি জলমগ্ন হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা। অথচ জলাবদ্ধতা নিরসনে গত 14 বছরে প্রায় 1100 কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ, নগরীর ভেতর দিয়ে বয়ে চলা ছোট বড় 11টি ছড়া, খাল দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হচ্ছে। মানুষ নাকাল হয়ে গেছে, এত দুর্ভোগ। আমরা একটু বৃষ্টি হলেই হাঁটু জল, কখনো কখনো কোনো নিম্নাঞ্চলে কোমর জল পর্যন্ত হয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে খাল ছড়া দখলমুক্তের পাশাপাশি বিশেষজ্ঞদের সহায়তায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন বলছেন বিশিষ্টজনরা। নগরীর ছড়া খাল যেগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করা হোক, আমাদের পুকুর হাওর জলাশয় যেগুলো ছিল সেগুলো যাতে আর বিনষ্ট না হয়, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই চিন্তাটা যাতে করা হয়। যে কোনো জায়গায় বাড়ি উঠে যাচ্ছে, যে কোনো জায়গায় লল্যান্ড ভরাট করে বাড়ি উঠে যাচ্ছে, সুতরাং পানির যে আধারগুলো ছিল পুকুরগুলো নাই, সুতরাং সেগুলো যাওয়ার রাস্তা নাই। সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা দূর করতে সুরমা নদীর 15 কিলোমিটার অংশ খনন সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনাল ড্রেন বসা, বিশেষ বন্যা যখন হয়, ফ্লাডের যখন হয়, ফ্লাড সেটা আমাদের কন্ট্রোল থাকে না, কিন্তু ফ্লাশ পাড়ে কোনো যাতে সিটি কর্পোরেশনের এলাকাগুলো নিয়মিত বা বাসা করার পানি যাতে না ওঠে সেইটা পানি দূর করা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং সেইভাবে আমরা কাজও করতেছি। কিন্তু যখন আসলে সুরমা নদীর পানি বেড়ে যায় তখন আর আমাদের ওই দুটা কাজ না হওয়া পর্যন্ত আমাদের আর কিছু করার থাকে না। জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চান নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেঘনার ভাঙনে দিশেহারা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরের বাসিন্দারা। এক সপ্তাহের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক পরিবার। এদিকে তেঁতুলিয়ায় নদীর ভাঙনের কবলে বরিশালের 15টি গ্রাম। কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়েছে মেঘনায়। নদীর পানির তোরে ভাঙন দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের 20টি পয়েন্টে। প্রতিদিন বাড়ছে ভিটেমাটি হারানো মানুষের সংখ্যা। আতঙ্কে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। যখন বাড়া ভরে গেছে তখনই আমরা দেখলাম আর কি যে এই বাঁধটা অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং বেরিটা ডাবি গেছে। যে হুমকির মুখে আছি রামগতির জনগণ এবং এই বেরিবান বহুত কানে দিয়ে নষ্ট হয়ে গেছে।
৩,১০০ কোটি টাকা ব্যয় ৩১ কিলোমিটার তীররক্ষা বাঁধের কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। সংসদ সদস্য বলছেন ২.৫ বছরে অর্ধেক কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কাজ তো এই বছর শেষ হবে না, যেহেতু এটা ২৫ সাল পর্যন্ত। তবে আমি কত বেশি করা যায় সে নিয়ে আমি কাজ চেষ্টা করব। তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে বরিশালের ১৫ গ্রাম। এলাকার লোকজন বলছেন এবারের ভাঙনের ধরন পুরোপুরি আলাদা। ঘূর্ণিঝড় রিমালের সময় সপ্তাহব্যাপী তলিয়ে থাকায় নাজুক অবস্থায় নদীতীর। জ্বরে ভরিয়ে গেলে আসতে ডাবিয়া যায় পানি, ডাবিয়া গিয়ে ঘর দুয়ার সব বাইকেল হয়ে যায়। হঠাৎ করিয়া ফাটলইয়া ঘর দুয়ার আউকা করে সরানোর পর নিষ্ফিল জায়গা, মানে আমরা এককাল অবস্থা, আমাকে ফাটতলের মাটি নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী ভাঙন ঠেকাতে বরিশাল বিভাগের ৬ জেলায় ১০৭ কিলোমিটার এলাকায় ১২টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। চেষ্টা অব্যাহত রয়েছে। যখন যেখানে মনে হচ্ছে ইনস্ট্যান্টলি আমরা কিছু ইমার্জেন্সি ওয়ার্ক করে ভাঙন রোধের ব্যবস্থা নিয়েছি, তবে স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থার জন্য আমাদের প্রকল্প প্রণয়ন করেই করতে হবে। ভাঙনে এরই মধ্যে সহায় সম্বল হারিয়েছেন অনেকেই। ঝুঁকির মুখে নদী পাড়ের অন্য বাসিন্দাদের সম্পদও। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেঘনার ভাঙনে দিশেহারা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরের বাসিন্দারা। এ বিষয় নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বাঁধের কাজ তো চলমান, সেটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু বর্তমানে ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ আছে কিনা? আসলে যখন মেঘনার পানি বাড়ছে, এই পানি বাড়ার সাথে সাথেই কিন্তু ভাঙন যে তীব্রতা সেটি কিন্তু অনেকভাবে বেড়েছে। প্রায় রামগতি কমলনগর সদরে প্রায় 20টি অংশেই নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে রামগতি, চরগজারিয়া, বয়সর, তেরিচর এবং সর আলেকজান্ডার, জনতা বাজার, বাংলা বাজার এবং কমলনগরের যে চর লুদুয়া, নাসিরগঞ্জ এবং মাতাব্বরহাট সদরের যে মেঘনা, এইসব অঞ্চলে কিন্তু আমরা দেখেছি নতুন করে যে মেঘনার যে ভয়াবহ ভাঙন সেটি দেখা দিয়েছে। এই ভাঙন যতই কিন্তু বৃষ্টি হচ্ছে বা নদীর পানি বাড়ছে, পাশাপাশি ঢেউ হচ্ছে, ততই কিন্তু বাড়ছে। তবে এটি এই যে পুরা মাস জুড়ে ভাঙনের যে আতঙ্ক সেটি কিন্তু রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাহিদুজ্জামান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 31 কিলোমিটার যে বেড়িবান যে কাজের যে চলমান সেটি রয়েছে, পাশাপাশি যেখানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে সেখানে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করছেন এবং কোন রকম যে ভাঙনের যে প্রতিরোধ সেটি করার চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমি এখানকার লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন 4 আসনের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন ইতিমধ্যে ৩,১০০ কোটি টাকা যেই নদী তীররক্ষা বাঁধের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। যদিও তিনি অভিযোগ করেছেন যে ২.৫ বছরে যে অর্ধেক কাজ হওয়ার কথা সেখানে কিন্তু সেই পরিমাণ হয়নি। তারপরে তারা চেষ্টা করে যাচ্ছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে যে ২০২৫ সালের মধ্যে যেন এই প্রকল্পের কাজ শেষ করা যায়, তিনি সেই ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। এর বাইরে কিন্তু নদী পাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘতি কাজের কারণে এই প্রকল্পের কাজ যখন দীর্ঘতিভাবে চলছে এই কারণে কিন্তু ভাঙন আরো বাড়ছে। কারণ ঠিকমতো যে ঠিকাদাররা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন না, তারা এই কাজে বিভিন্ন অনিয়মের কারণে আসলে এই ভাঙন সেটি আরো বাড়বে এমনটি বলছেন। তবে অনেকে সয় সম্বল হারিয়ে তারা নিঃস্ব হচ্ছেন এটি তারা স্বীকার করেছেন। আমরা এই গত যদি 2 বছরের হিসাব দিই সেখানে কিন্তু প্রায় 20,000-এর মতো মানুষ কিন্তু ওই ভাঙনের শিকার হয়ে অন্যত্র বসবাস করছেন, আর গত এক সপ্তাহে প্রায় 200-র মতো মানুষ তারা কিন্তু অন্যত্র সরিয়ে যাচ্ছেন। এই ভাঙন কিন্তু যদি এখন যদি কাজের যে অবস্থা যদি সেটি পুরোদমে শুরু করা না হয় তাহলে ভাঙনের আকার আরো বাড়বে বলে এখানকার স্থানীয়বাসী আমাদেরকে জানিয়েছেন। মেঘনার ভাঙনের কবলে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরের বাসিন্দারা। এই বিষয়ে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেন। নরসিংদী রেল স্টেশনে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা মেয়ে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় স্টেশনের পুলিশ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে নিহত নারীর আরেক মেয়ে। দুর্ঘটনার সময় রেল লাইনের পাশে ছবি তুলছিলেন তারা। শনিবার বিকেলে 2 শিশুকে নিয়ে নরসিংদী রেল স্টেশনে ঘুরতে আসেন মা সাবিনা বেগম। সঙ্গে নিয়ে আসেন ননদের 12 বছরের ছেলেকেও। এক পর্যায়ে প্ল্যাটফর্ম ছেড়ে রেল লাইনের পাশে সন্তানদের সঙ্গে ছবি তুলতে নামেন সাবিনা। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেসের হুইসেলের শব্দে ভয়ে দৌড় দেয় 5 বছরের মেয়ে সিনহা।
তাকে বাঁচাতে মা সাবিনা বেগম এগিয়ে গেলে ট্রেনের ধাক্কায় 3 বছরের শিশু মাইমুনা সহ নিহত হন। মহিলা ছবি তুলতেছিল আর বাচ্চা যে দুইটা ছোট ছিল দুইটা একটু হাঁটতেছে, হাঁটার মধ্যে হঠাৎ করে রেলের ভিতরে চলে আসছে। মা ধরতে লইছিল, বাড়ি খায়া মা ও বাচ্চাটা তলক পড়ে গেছে, ছোট বাচ্চাটা তলক পড়ে গেছে, বাড়ি খায়া এখানে ফালাই দিয়েছে। গুরুতর আহত সিনাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। উনিও পড়ছে, এবার ছোটো বাচ্চারাও মারা গেছে, আর যে বড় বাচ্চারা আছে, যে মেয়ে বাচ্চাটা বড় বাচ্চা ওইটা আহত হয়েছে, মারাত্মক আহত হয়েছে, এটা হসপিটালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, একটা অপমৃত্যু মামলা হবে, লাস্ট প্রসেস হবে আর কি, যেটা নিয়ম আছে বিধি মোতাবেক সেটাই হবে। নিহত সাবিনার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফের চর এলাকায়। কেনাকাটা করতে শনিবার শহরে যান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘোষণাতেই আটকে আছে কারওয়ান বাজার স্থানান্তরের কাজ। সরেনি কাঁচামালের আড়ত, ভাঙা হয়নি ঝুঁকিপূর্ণ ভবনও। ব্যবসায়ীদের দাবি বাজার সরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘদিনের ব্যবসায়িক পরিবেশ, তাই অনীহা স্থানান্তরের। তবে ঢাকা উত্তর সিটি বলছে চলতি মাসেই সম্পন্ন হবে কারওয়ান বাজারের কাঁচামালের আড়ত সরানোর কাজ। রোজার ঈদের পর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা ও কাঁচামাল আড়ত সরিয়ে নেওয়া হবে। গত মার্চে এমন ঘোষণা দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। কিন্তু 3 মাস পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। আগের জায়গায় রয়ে গেছে কাঁচা সবজির আড়ত। কারওয়ান বাজারের আড়ত মালিকরা বলছেন যাত্রাবাড়িতে দোকান বরাদ্দ দেয়া হলেও জায়গা পর্যাপ্ত নয়। পণ্য ওঠানামার জায়গা রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দখলে। আড়ত সরানোর কথা বলা হলেও অস্থায়ী দোকান সরানো হচ্ছে না। সব মিলিয়ে ব্যবসায়ীরা রয়েছেন ভোগান্তিতে। আমরা যদি নতুন আরেকটা জায়গায় যখন শিফট হব, তখন মনে করেন আমাদেরকে যেই টাকা আমাদের বর্তমান মার্কেটে বাকি আছে, যেই টাকা দাদন আছে, আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবো। আবার নতুন করে সব কিছু আমাদেরকে গুছাইতে হবে। যাত্রাবাড়ির ব্যবসায়ীদের দাবি আড়ত দ্বারা ক্ষতির সম্মুখীন হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে তারা। আমরা উচ্ছেদ দিচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্যে, আমরা বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে এখানে ওইখানে, যখন আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের ব্যবসা আছে, এটা আমাদের অস্থায়ী মহোদয় আমাদের জায়গা দিচ্ছে বলে আমরা করতে পারতেছি। আমাদের এখানে যারা ব্যবসা করে তারা আপনার কারওয়ান বাজারের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী না। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা আজকে 3টা জেনারেশন তারা ব্যবসা করতেছে। আমরা একেবারে ফার্স্ট জেনারেশন, এখানে আমরা আপনার চরম ক্ষতিগ্রস্ত। উত্তর সিটি বলছে পরিকল্পনা অনুযায়ী দোকানে বরাদ্দপত্র দেওয়া হয়েছে। চলতি মাসেই আড়ত সরিয়ে নেওয়া হবে। যাত্রাবাড়িতে 895 জন ব্যবসায়ী ও গাবতলীতে 549 জনকে পুনর্বাসন করা হবে। আমরা চাচ্ছি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পিসফুলি যাতে রিসেটেলমেন্টটা হয়, সেইভাবেই ফ্যাসিলিটেশন হচ্ছে এই মাসেই আশা করছি। ঢাকা শহরের যানজট এড়াতে যাত্রাবাড়ি, আমিনবাজার ও মহাখালীতে 3টি পাইকারি কাঁচা বাজার নির্মাণের জন্য প্রকল্প পাস হয় 2006 সালে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথম ক্যাশলেস লেনদেনের ক্যাম্পাস হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে। এতে নগদ টাকার ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও সহজে। উপাচার্য বলছেন এ মাসে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কর্মপরিকল্পনা। নগদ টাকার বদলে ডিজিটাল লেনদেনে ঝুঁকছে বিশ্ব, বাংলাদেশও পিছিয়ে নেই এ প্রক্রিয়ায়। এরই মধ্যে কিছু জায়গায় ক্যাশলেস লেনদেন চালু হয়েছে। এবার সেই পথে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাশলেস সোসাইটি হিসেবে প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ভর্তি ও বিভিন্ন পরীক্ষার ফি সহ সব লেনদেনই করা যাবে ডিজিটাল মাধ্যমে। এমনকি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন দোকানে নগদ টাকা ছাড়াই করা যাবে কেনাকাটা। এই ক্যাশলেস যে সোসাইটির যে সিস্টেম, সেটা অবশ্যই মানুষের কল্যাণের জন্য এবং টাকার যে লেনদেনের যে বিষয়টা, এটার সাথে খুবই যৌক্তিক এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই উপকৃত হবে। খুব ভালো একটা ব্যাপার, এটা হলে আমাদের জন্য সুবিধা হবে, টাকা পয়সার লেনদেনটা ডিজিটালি হবে। 28 জুলাই শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে মোবাইল ব্যাংকিংয়ের বাড়তি খরচ এড়াতে শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আইডি নাম্বার ব্যবহার করে কিভাবে লেনদেন সহজ করা যায় তা নিয়ে আলোচনা হবে।
প্রায় 70-80% কাজ এই বিষয়ে করাই আছে, কারণ কোনো লেনদেন কোনো অফিসে নগদ টাকায় হয় না, সবই আমাদের ব্যাংকে, একটা সার্টিফিকেট তুলতে গেলেও আমাদের ব্যাংকে টাকা জমা দিতে হয়। সো দ্যাট আমাদের এই ক্যাশলেস ইউনিভার্সিটি হিসাবে দাবি করতে যতটুকু কাজ বাকি আছে এটুকু করতে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। 2031 সালের মধ্যে দেশের শতভাগ লেনদেন ক্যাশলেস পদ্ধতিতে করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এতে নোট ছাপানো ও সার্বিক ব্যবস্থাপনার খরচ সাশ্রয় হবে। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা, সাকিবের ভূমিকা কি হবে, এমন কঠিন বিষয়ের সিদ্ধান্ত দ্রুত নিতে না পারলে দলের জন্যই ক্ষতি হবে, পরিণতি হতে পারে শেষ 2 বিশ্বকাপের মতো, এমনটা মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলছেন শান্তর উপর আরও কিছুদিন ভরসা রাখতে। টাইগার ক্রিকেটে এই সমস্যার শেষ নেই, পরিকল্পনা অথবা শৃঙ্খলার অভাব, স্কিল টেকনিকের সাথে কোচদের ভুল, বোর্ড কর্তা নির্বাচকদের দূরদর্শিতার অভাব, গেল কয়েক বছরে নতুন করে যুক্ত হয়েছে ব্যক্তিগত কারণ। 2021 টি-20 বিশ্বকাপ, 2023 ওয়ানডে বিশ্বকাপ যার বড় প্রমাণ। শেষ মুহূর্তে এসে সব পরিকল্পনা উলটপালট করে দিয়েছে তামিমের না খেলা। সামনে আরও একটা বড় আসর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আগের 2 আসর থেকে শিক্ষা নিয়ে দ্রুতই সমাধানে আসা দরকার। আমি জানি কেউ কিন্তু বলে না যে তাকে ফেরানো হবে না, কেউ ফেরাতে কেউ চান না, এমন কিন্তু কেউ হয়নি। প্রবাবলি এটা অনেকখানি ডিপেন্ড করছে তামিম ইকবাল কি চাচ্ছে। সো আমি যেটা মনে করছি, এটা আমি বলতে চাচ্ছি, যদি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তাহলে তার আগের সিরিজটা খেলে তার জন্য ভালো, দলের জন্য ভালো। প্ল্যানটা আসলে একটু লম্বা সময় ধরে করা উচিত। হি ইজ এ কাইন্ড অফ ব্যাটসম্যান যাকে নিয়ে আসলে কারো মধ্যে মনে হয় কোনো সংশয় নেই। মহাতারকা সাকিবের পারফরম্যান্সও ভয় ধরাচ্ছে। শেষ 2 বিশ্বকাপে চরম ব্যর্থ। সাকিবের মতো বাকি সিনিয়রদের ভবিষ্যৎ ঠিক করবে কে? তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, আমার মনে হয় এদের ব্যাপারে সিদ্ধান্ত এদেরই দেওয়া উচিত, এর উপরে ছাড়া উচিত। কারণ তারা এমন কিছু লিগ্যাসি রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তারা কখন থাকবেন এই সিদ্ধান্তটা আমি মনে করি তাদের উপর ছাড়া উচিত। 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক রেখে অতীতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিসিবির, তাই তো শান্তর উপর আরও কিছুদিন ভরসা রাখতে বলছেন বাশার। একসাথে 3টা ফরম্যাট তো ইটস নট ইজি, ডেফিনেটলি, বাট অ্যাট দ্য সেম টাইম যাকে দেন তাকে একটু সাপোর্ট করারও খুব ইম্পর্টেন্ট। ইউ ক্যান অলওয়েজ ম্যানেজ। আমরা তো এর আগে 3টা ফরম্যাট 3জন ক্যাপ্টেন্সি কিন্তু ছিল, সেটার অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা ভালো ছিল না আমাদের। যে দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ, সেটা এখন থেকে ঠিক করে ফেলার পরামর্শ সাবেক এই নির্বাচকের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ফরম্যাটের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবি হাই পারফরম্যান্স দল। লম্বা সময় পর হলেও ভিন্ন কন্ডিশন হওয়ায় এই সফরে নতুন অভিজ্ঞতা পাবে তরুণ ক্রিকেটাররা, বিশ্বাস বিসিবি নির্বাচক হান্নান সরকারের। যোগ্য ক্রিকেটারদের বাছাই করে 3 ফরম্যাটের দল গঠন করা হয়েছে, মত হান্নানের। 2008 সালের পর যে কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথম অস্ট্রেলিয়া সফর বাংলাদেশের। 24 জনের বহরে এইচপি দলের 22 ক্রিকেটার। ডারউইনের চ্যালেঞ্জিং কন্ডিশনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় হাই পারফরম্যান্স দল। লম্বা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে এইচপি দল। শুরুতে সাদা পোশাকের লড়াই পাকিস্তান শাহিনসের বিপক্ষে। আগস্টে মেন ইন গ্রিনদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির লক্ষ্য জাতীয় দলের সাদমান, মাহমুদুল জয়, শাহাদাত দীপুদের। দলীয় পারফরমেন্সে শাহিনসের বিপক্ষে 2টি ম্যাচেই জয় চান অধিনায়ক। ব্যক্তিগত লক্ষ্য যে ক্যাপ্টেন হিসেবে আমার টিম যে কম্বিনেশন আছে, আমরা ইনশাল্লাহ সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের। আন্ডার 19-এর কয়েকজন আছে, তারপর ন্যাশনাল টিমের কয়েকজন আছে, সো ওই হিসাব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে, আমরা খুব এনজয় করে ক্রিকেট খেলতে পারবো। 2 ওয়ানডে ও 6টি টি-20 ম্যাচের স্কোয়াডে তানজিদ তামিম ছাড়া আছেন পাইপলাইনে থাকা পারভেজ ইমন, আফিফ ও শামীম পাটোয়ারিরা। বাকিদেরও যোগ্যতা আছে জাতীয় দলে জায়গা করে নেয়ার, মনে করেন হান্নান সরকার। এটা আমাদের রেগুলার প্রসেস এবং যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্ট হিসেবে তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখে বলে তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে। সো আশা করছি যে অবশ্যই তারা বাংলাদেশ টিমেও রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ। জাতীয় দলে নিয়মিত না হওয়া সত্ত্বেও টি-20 বিশ্বকাপ রিজার্ভ স্কোয়াডে ছিলেন আফিফ। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় থাকলেও নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ বাঁহাতি এই ব্যাটারের।
6 বছর 7 বছর ইন্টারন্যাশনাল খেললেও আপনি 7 বছরের একটা প্লেয়ারের ম্যাচ সংখ্যা কিন্তু আরও অনেক বেশি হওয়ার কথা। সেখানে কিন্তু আফিফের ম্যাচ সংখ্যাটা কি আসলেই ততটা? সো এইসব বিচার বিশ্লেষণ করেই আমরা সিলেকশনটা করার চেষ্টা করি। 61টা ম্যাচ খেলার পরে কেন সে দলের বাইরে, এই জায়গাটা মনে হয় সেই জায়গায় নিজেদেরকে আবার প্রমাণ করার সুযোগ। তো সব জায়গা থেকে চিন্তা করলে আমার মনে হয় যে আফিফও সেই জায়গাটা নিজেকে প্রমাণ করবে। অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষা উতরে 3 সিরিজেই সাফল্যে চোখ বিসিবি এইচপি দলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। ধন্যবাদ সবাই।